নমস্কার। আহ, আজকে আবার একটা নতুন এপিসোডে নতুন কিছু জিনিস ডিসকাস করব বলে এসেছি। আগের কয়েকটা এপিসোডে কিছু টেকনিক্যাল ডিটেলস এবং কিছু টেলিস্কোপ এবং অ্যাস্ট্রোনমির ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি, এবং অনেকেই বলেছে ঠিক আছে, মানে ওগুলো তো ডেফিনেটলি খুবই ফান্ডামেন্টাল, কিন্তু যদি কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমরা আলোচনা করতে পারি, এবং তার উপর ভিত্তি করে আজকে ঠিক করেছি যে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। এবং আমাদের কাছে মোটামুটি যা ক্যামেরা আছে তা দিয়ে কীভাবে চাঁদের ছবি তোলা যায় তা তার উপরে কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। এবং এর জন্যে কোনো টেলিস্কোপের দরকার নেই, থাকলে অবশ্যই ভালো, কিন্তু টেলিস্কোপ ছাড়াও কিভাবে চাঁদের ছবি তোলা যায় এবং খুবই সাধারণ কিছু ইমেজ প্রসেসিং করে একটা মোটামুটি সুন্দর ছবি তৈরি করা যায়, তো সেইটা নিয়ে একটু সময় কাটাবো। আর কেমন লাগছে সেটা নিশ্চয়ই জানাবেন। আর আহ, কিভাবে ইমপ্রুভ করা যায় বা আর একটু ডিটেলসে কভার করা যায় সে সম্বন্ধে ডেফিনেটলি জানাবেন। ঠিক আছে, সময় নষ্ট না করে তাহলে যাওয়া যাক কিভাবে ছবি নেব এবং ছবিগুলো প্রসেস করব সে বিষয়ে। তো আজকে এই এপিসোডের জন্য আমি কিছু পুরনো ছবি ইউজ করব। আহ, মানে প্রায় অলমোস্ট 1 বছর আগেকার তোলা ছবি, যখন প্রথম দিকে আমি শিখছিলাম এবং আহ, সবে ছবি তোলা শুরু করেছি। তো এগুলো হচ্ছে একটা টেলিস্কোপের সাথে ডিএসএলআর ক্যামেরা লাগিয়ে তোলা ছবি। আহ, যদি দেখি এটা, হ্যাঁ, জুলাই 2020 জুলাইতে তোলা এই ছবিগুলো ক্যানন T3i দিয়ে তুলেছিলাম। এবং এগুলো আইএসও 1600 স্পিডে 1/3200 এক্সপোজারে তোলা। প্রায় 26টা ছবি রয়েছে এখানে। এগুলো সব ওই ক্যাননের ফরম্যাট, যেটা CR2 ফরম্যাটে রয়েছে। এবং আমাদের উদ্দেশ্য সবসময় হবে যে আমরা যত হাই ডেটা কন্টেন্ট ক্যাপচার করতে পারবো, সেটা হয় লার্জ সাইজ জেপেগ যে ফরম্যাট আছে সেগুলোতে আমরা করতে পারি, অথবা ফরম্যাট যেটা আছে ক্যামেরার সেইগুলোতে আমরা জেনারেলি তুলবার চেষ্টা করব। এবং এখানে আমি দেখছি প্রায় 26টা ছবি রয়েছে। তো এটা খুবই জানা দরকার যে কেন এতগুলো ছবি। তো প্রথমে ছবিগুলো দেখা যাক কীরকম উঠেছে। জাস্ট প্রিভিউ করব। যদি ছবিগুলো দেখি, প্রত্যেকটা ছবি প্রায় একই ধরনের হবে, যে কোনোটাই কিন্তু শার্প নয়, কোনোটাই তেমন আহামরি কোনো ছবি নয়। এবং এত দূরের আমরা যে তুলছি সেখানে সিগন্যাল টু নয়েজ রেশিওটা খুব কম। তার মানে সোলার সিস্টেমের যে অবজেক্টগুলো রয়েছে, চাঁদ বা প্ল্যানেটগুলো, এরা অনেক ব্রাইট, যে আমরা খালি চোখে দেখা যায় এগুলো। তো তাদের সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক বেটার। কিন্তু যেগুলো ডিপ স্পেস অবজেক্ট তাদের তো আরও কম। ফলে মানে আমাদের সেই জন্য যে পদ্ধতিটা আমরা ইউজ করি সেটাকে বলি স্ট্যাকিং, যে আমরা অনেকগুলো ছবি তুলে তার মধ্যে থেকে সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে যোগ করে একটা বেটার কোয়ালিটির ছবি তৈরি করার চেষ্টা করি। তো এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে মানে খুবই ঘোলাটে, কোনো শার্পনেস নেই, কিন্তু তার প্রচুর ডেটা রয়েছে এবং সেই ডেটার মধ্যে তার কালার ইনফরমেশন, তার ফিচার ইনফরমেশন, সমস্ত কিছু লোকানো আছে। এবার এই অনেকগুলো ছবিকে যখন আমরা স্ট্যাক করব, তখন এই জিনিসটা অনেকটা এনহ্যান্সড হবে আর সেটাকে প্রসেস করতে অনেক সুবিধা হয়। তো অবভিয়াসলি মানে এতগুলো ছবি যদি নিই এবং তাদের একখানা অ্যাগ্রিগেশন বানাই, তো আমাদের একটা ডেফিনেটলি কোনো প্রসেসিং করতে হবে। এবং আমরা দেখবো যে কীভাবে এই ছবিগুলোকে প্রসেস করে আমরা একটু বেটার কোয়ালিটি এর থেকে বের করতে পারি। তো আমার কাছে যে ছবিগুলো রয়েছে এগুলো CR2 ফরম্যাটে রয়েছে। তো আমি যে সফটওয়্যারটা আজকে প্রথমে ইউজ করবো, এটা একটা ফ্রি সফটওয়্যার। এটার নাম হচ্ছে অটো স্ট্যাকার্ড। তো এর প্রাইমারি উদ্দেশ্যই হচ্ছে যে প্রচুর ছবি, মানে নাম থেকেই বোঝা যাচ্ছে যে মানে স্ট্যাক করতে পারে। এবং প্ল্যানেটারি ইমেজ স্ট্যাকিংয়ের জন্য এটা খুব একটা মানে খুবই ইজি এবং পাওয়ারফুল সফটওয়্যার। আরও অনেক সফটওয়্যার রয়েছে, যেমনি পিপ, ফটোশপ নিজে স্ট্যাকিং করতে পারে, কিন্তু এটা খুবই লাইট ওয়েট এবং খুব ইজি। তাই জন্য মানে আমার প্রেফারেন্স যে কোনো প্ল্যানেটারি এবং চাঁদের ছবি স্ট্যাক করার জন্য অটো স্ট্যাকারকেই আমি ইউজ করি। তো আজকে এটা দিয়েই করব। তো অটো স্ট্যাকার্ড জেনারেলি CR2 ফরম্যাটটা বোঝে না।
তো অটো স্ট্যাকার্টের ইনপুট ফরম্যাটগুলো খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেমনি পিএনজি অথবা জেপেগ অথবা টিফ, যেটা আমাদের খুবই পপুলার ফরম্যাট যেখানে আমরা লসলেস ইনফরমেশন স্টোর করতে পারি। তো প্রথমে আমি যেটা করব, ইরফান ভিউ বলে একটা সফটওয়্যার আছে, তো সেটা দিয়ে আমি ছবিগুলোকে কনভার্ট করে নেব টিফ ফরম্যাটে। প্রথমে একটা আউটপুট ডিরেক্টরি তৈরি করি, নাম দিই টিফ। তো এই ছবিগুলোকে আমি ব্যাচ কনভার্সন করব। ওকে, এই ডিরেক্টরিতেই আছি। এবং টিফ ফোল্ডারে, এবং আউটপুট ফরম্যাটটা আমি করে দেবো টিফ স্টার্ট ব্যাচ। ওকে, তো যদি টিফ ডিরেক্টরিতে যাই, দেখবো যে মানে এই সেম ছবিগুলো টিআইএফ ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। তো অটো স্ট্যাকার ডাউনলোডে পেজে গেলে আমরা সেখান থেকে 32 বিট এবং 64 বিট, যা দুটো ভার্সনই পেতে পারি। 64 বিটটা এখন আপডেট হচ্ছে, কিন্তু কারোর যদি কোনো পুরনো কম্পিউটার থাকে এবং স্টিল 32 বিট ইউজ করছে, তো পুরনো ফরম্যাটও এখনও, পুরনো ইনস্টলারও এখনও অ্যাভেলেবেল। তো আমি অটো স্ট্যাকার লঞ্চ করে ছবিগুলোকে লোড করব প্রথমে। এটা হচ্ছে অটো স্ট্যাকার্টের বেসিক ইন্টারফেস। তো আমি ওপেন করে ফোল্ডারটা যাই, এবং এখান থেকে ইমেজ ফাইল সিলেক্ট করব। তো এখানে সমস্ত টিপ ফাইলগুলো দেখা যাচ্ছে। তো আমি সবকটাকে সিলেক্ট করে নেব, এবং সিলেক্ট করে যেটা করা যায় যে মানে দু ধরনের হয় এগুলো, অবভিয়াসলি হেল্প ফাইল পড়ে বিভিন্ন কম্বিনেশন জানা যাবে। তো যেহেতু এটা প্রায় প্ল্যানেটের মতোই দেখাচ্ছে, পুরো অবজেক্টটাকেই আমি দেখতে পাচ্ছি, তো আমি এখানে প্ল্যানেট অপশনটা সিলেক্ট করেছি। এবং ডাইনামিক ব্যাকগ্রাউন্ড, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পাল্টাচ্ছে, এবং যদি আমরা ছবিটাকে খুব অ্যানালাইজ করি, দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে, কেননা অ্যাটমসফিয়ারিক কন্টেন্ট পাল্টাচ্ছে, মুন নিজে মুভ করছে। কখনো এর পেছনে অনেক তারা টারা অনেক ছিল, কিন্তু মুন এত ব্রাইট, তার এত কম এক্সপোজারে তারাকে ওঠেনি, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো কিন্তু রয়েছে অলরেডি ছবিতে। এর রেসপেক্টে ওগুলো খুবই কম, তাই জন্যে রেন্ডারিংয়ের সময় আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডাইনামিক, তো সবসময় আমাদের ডাইনামিক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা উচিত। এগুলো সব ডিফল্ট জেনারেলি, তাই দিয়েই চলবো। তো ফার্স্ট যেটা আমাদের স্টেপ হচ্ছে, যেটাকে অ্যানালাইজ করব। তো অ্যানালাইজ করে সফটওয়্যারটা যেটা করে, যে এর মধ্যে থেকে একটা ফ্রেম পার্সেন্টেজও ডিটারমিন করে যে কাদের কোয়ালিটি রিলেটিভলি বেটার। যে সেটা রোটেশনের দিক থেকে হতে পারে, কারণ ছবি তুলতে গিয়ে হয়তো দেখবো যে দুটো ছবির মধ্যে রোটেশন অ্যাঙ্গেলটা আলাদা, কেউ হয়তো সরে গেছে, কোনোটাই হয়তো সেই সময় হালকা মেঘ চলে এসেছিল, কিংবা একটু হাওয়া দিয়েছে বলে কেঁপে গেছে, অনেক কিছুই হতে পারে। মানে এত দূরের ছবি যখন তুলছি তখন মানে ভেরিয়েবল অনেক। তো তো যদি কোয়ালিটি গ্রাফটা দেখি, যে আমাদের 50%, এই 26টার মধ্যে 50% কোয়ালিটির ওপরে এই অবধি রয়েছে। তো এইখানে সমস্ত ফ্রেমগুলো দেখা যাচ্ছে। তো নাম্বার 1 ফ্রেম হচ্ছে কিন্তু বেস্ট কোয়ালিটির ফ্রেমের দিক থেকে দেখছি। এবার যদি আমি এই স্লাইডারটাকে মুভ করি, আমি সবকটা ছবি দেখতে পাবো, এবং চাইলে আমি এখানে প্লে টিপে দিলে ও একের পর এক সব ছবিগুলোকে দেখাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ছবিগুলো মুভ করছে, কেননা তাদের ওরিয়েন্টেশন সবকটা সেম নেই। যখন ছবিগুলো তোলা হয়েছিল তারা রোটেট করেছে, তারা মুভ করেছে। তো সেইটাকে আমাদের এই অ্যানালিসিসের মাধ্যমে আমরা সেটাকে ডিটেক্ট করেছি যে তাদের রিলেটিভ কোয়ালিটি কতটা। তো আমার জেনারেলি আমি যেটা করি, যে আমার অবজেক্টিভ থাকে যে অ্যাটলিস্ট 50% কোয়ালিটি যাদের মধ্যে রয়েছে রিলেটিভলি, সেই ছবিগুলোকে নেব। তো আমি দেখতে পাচ্ছি প্রায় অ্যারাউন্ড 18টা ফ্রেম অবধি 50% মার্কের ওপরে রয়েছে। তো তাই জন্য আমি যখন এখানে স্ট্যাক করব, নাম্বার অফ ফ্রেমস টু স্ট্যাক, যেখানে স্ট্যাকিং অপশনগুলো রয়েছে,
আমি পার্সেন্টেজে না গিয়ে আমি বলবো যে 18টা ফ্রেম আমি স্ট্যাক করতে চাই। জেনারেলি আউটপুট ফরম্যাট টিফ, পিএনজি বা ফিট করা যায়। প্ল্যানেটারির জন্য আমি মনে করি যে টিফটা একটা ভালো ফরম্যাট। বাকিগুলো সবই ডিফল্ট জেনারেলি রাখবো। শার্পেন্ড এটা অবশ্যই ঠিক করবো, কেননা ছবিটা হওয়ার পর ছবিটাকে আমি চাই যে আমার যে বিভিন্ন ফিচারগুলো রয়েছে সেগুলো যাতে এক্সট্র্যাক্টেড হয় এবং আমি শার্প একটা ছবি পাই। আর এই যে স্ক্রিনটা দেখছি, এইখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি ছবিগুলোকে কিভাবে অ্যালাইন করতে চাই। তো কারেন্টলি আমি যদি দেখি এটা, আমার এখানে জুম রয়েছে, জুম স্লাইডার, এই দিয়ে ছবি বড় ছোট করা যায়। তো বড় বিশেষ দরকার নেই, কারণ আমি চাই যে স্ক্রিনের মধ্যে ছবিটা থাকুক। কারেন্টলি কোনো অ্যালাইনমেন্ট পয়েন্ট আমি সিলেক্ট করিনি, তো ছবিগুলো অ্যালাইন নিজেদের করতে পারবে না। তো জেনারেলি আমি যেটা করি যে অটোমেটিক অ্যালাইনমেন্ট পয়েন্টই করি, আনলেস মানে ছবিটা খুবই ফেন্ট ছবি, তো সেটা না হলে অটোমেটিক অ্যালাইন পয়েন্টসই সিলেক্ট করি। তো মিনিমাম ব্রাইটনেস একটা লেভেল সিলেক্ট করে তার উপর প্লেস এপিক গ্রিড, ও নিজেই সেই অনুযায়ী ক্যালকুলেট করবে যে কটা পয়েন্ট হচ্ছে। দেখছি যদি 80-তে থাকে, কিছু ভ্যালু চেঞ্জ করে দেখা যাক। যদি আমি 40 দিই বা 25 দিই, আমার ব্যাকগ্রাউন্ডই হয়তো সেই লেভেলের ব্রাইটনেস থাকবে। আমি যদি 25 দিয়ে প্লেস এপিক গ্রিড করি, না তাতে হচ্ছে না, মেবি 0। তাহলে গোটা স্ক্রিনের ওপরেই ও অ্যালাইন করতে চাইবে, যেটা আমরা চাই না। আমাদের মেনলি উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা শুধু মুনটাকেই অ্যালাইন করতে চাই। তো আমাদের সেই ধরনের একটা ব্রাইটনেস লেভেলে নিয়ে যাওয়া উচিত। অ্যাটলিস্ট আমি মনে করি যে মুনের যে ব্রাইটনেস, এগুলো বিভিন্ন ট্রায়াল এন্ড এর মাধ্যমে এগুলোকে সিলেক্ট করতে হবে। যদি 40 সিলেক্ট করি, মোটামুটি মুনটাকেও সিলেক্ট করতে পেরেছে। তো বাকি সব ডিফল্ট প্যারামিটার। আমরা চাইলে ছবির ফ্রেমটাকেও ছোট করতে পারি, কিন্তু আমি ওগুলো পরে পোস্ট প্রসেসিংয়ে করা যাবে। তো আপাতত জাস্ট আমি এখান থেকে স্ট্যাকিংটা করতে চাই। এই হয়ে গেলে বাকি সব ডিফল্ট প্যারামিটার দিয়ে জাস্ট স্ট্যাক, এই বাটনটা টিপলেই ও স্ট্যাকিং শুরু করে দেবে। এটা একটু টাইম কনজিউমিং প্রসেস। যদি পুরনো কম্পিউটার হয় একটু টাইম লাগতে পারে, এবং মেমোরিও কিছুটা এটা লাগে। যদি অনেক ছবি হয় ডেফিনেটলি অনেক মেমোরি এবং অনেক টাইম লাগে। সেখানে ইজিয়ার অ্যাপ্রোচ হচ্ছে যে ব্যাচে ছবিগুলোকে যদি প্রসেস করা যায়। তো এটা প্রায় অলমোস্ট হয়ে এসছে। লাস্ট স্ট্যাকিং চলছে। তো 18টা ছবি স্ট্যাক করতে মোটামুটি আমরা দেখছি প্রায় মিনিট খানেক সময় লেগেছে। কিন্তু এটা অবভিয়াসলি মানে কম্পিউটার কীরকম প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে, তার উপর ডিপেন্ড করবে। এবং এই ফাইলগুলো রীতিমতো বড় ফাইল, মানে টিফে ফরম্যাটে কনভার্ট করার পর যদি দেখি, এগুলো এক একটা প্রায় 50 MB সাইজের ফাইল। তো ডেফিনেটলি আগে ক্রপ করে নেওয়া যেতে পারে, কিংবা আরও লোয়ার ফরম্যাটে পিএনজি বা জেপেগেও নিয়ে যাওয়া যেতে পারে যদি অনেক ফাইল থাকে। কিন্তু জেনারেলি র ফরম্যাট বা টিপ ফরম্যাটকে প্রসেস করা অনেক বেটার। ঠিক আছে, এটা হয়ে গেছে। তো অটোস্ট্যাকার বন্ধ করে দেবো। তো জেনারেলি অটোস্ট্যাকার তার পেরেন্ট ডিরেক্টরিতে, বা যেখানে মেন রুট ডিরেক্টরি, সেখানে একটা আলাদা ডিরেক্টরি তৈরি করে সেখানে আউটপুট ফাইলগুলো তৈরি করে। আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে এই আন্ডারস্কোর কনভ। যেহেতু আমরা বলেছিলাম যে শার্পেন ইমেজ, তাই জন্য এই আন্ডারস্কোর কনভ বা কনভলিউটেড ইমেজটা তৈরি করেছে। এটার প্রতি বেশি আমরা ইন্টারেস্টেড। তো আমরা দুটো ছবিই দেখবো, দুটো আউটপুট করে। একটা হচ্ছে নন শার্পেন, মানে যেটা শার্পেনিং করা হয়নি, আর একটা হচ্ছে যেটা শার্পেন। তো যদি আমরা দেখি, এটা হচ্ছে স্ট্যাক করার পর অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি মানে যে অলরেডি ইমেজ কোয়ালিটি যে আগের ছবিগুলো ছিল তার থেকে অনেক বেটার হয়ে গেছে। আমি জাস্ট
আগের একটা ছবি, এটা হচ্ছে প্রসেস করার আগের ছবি, এটা হচ্ছে প্রসেস করার পরের ছবি, আগের পরে। অলরেডি দেখতে পাচ্ছি এটা মানে ছবিতে নয়েজ অনেক কমে গেছে। এটা যদি আর একটু হাই রেজলিউশন যাই, যে 100%, যে ধরনের নয়েজ দেখতে পাচ্ছি এই ফাইনাল ইমেজটার 100%-এ যদি যাই, অনেক নয়েজ কম এখানে। যে মানে আমি জানি না স্ক্রিন থেকে কতটা ক্যাপচার হচ্ছে, যে ধরনের গ্রেনি এবং যে ধরনের স্পেকলিংগুলো রয়েছে সেগুলো অনেকটাই কমে গেছে এখানে। কেননা এটাই মানে প্রাইমারি অবজেক্টিভ আমাদের, যে অনেক ইমেজগুলো স্ট্যাক করে আমরা নয়েজটাকে কমিয়ে বরঞ্চ ইমেজের যে অ্যাকচুয়াল ডেটা, যে সিগন্যালটা, সেগুলোকে আমরা বুস্ট করব, সেটাই আমাদের উদ্দেশ্য। তো আর যে যে সেকেন্ড ছবিটা আমাদের শার্পেন্ড ইমেজ, সেটা যদি দেখি, সেটা অলরেডি শার্পেন্ড, আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে যে নন শার্পেন্ড ইমেজ, এটা শার্পেন্ড। যে অলরেডি আমরা ক্রিয়েটারগুলোকে বুঝতে পারছি এখান থেকে। যদি একটু বড় করি, ক্রিয়েটারগুলো বোঝা যাচ্ছে। তারপর যেগুলো ডার্ক এরিয়া ভার্সেস ব্রাইট এরিয়া, সেগুলো তাদের এজগুলো অনেক বেশি শার্প হয়ে গেছে। তো অলরেডি আমরা এখান থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তো অটো স্ট্যাকারের রোল এই অবধি। এরপরে আরেকটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে রেজিস্ট্যাক্স। এটা একটা অত্যন্ত পুরনো সফটওয়্যার এবং অনেক দিন এটার আপডেট হয়নি। তো এটা ইউজ করা যায়। এটা করে যেটা হয় যে আমরা এই ছবিটা যেটা করেছি, এটা যদি সাইজ দেখি, সে প্রায় 102 MB সাইজের ছবি। এর মধ্যে অনেকগুলো ওয়েভলেট লেয়ারে আমরা এই ছবিটাকে ডিকম্পোজ করতে পারি। ডিটেলসে আজকে যেতে চাইছি না ওয়েভলেটসের, কারণ ওই নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো আলটিমেটলি মানে শর্টে বললে, যে ছবিটার বিভিন্ন পিক্সেল সাইজ এবং লেয়ারে যদি আমরা ডিকম্পোজ করি, প্রত্যেকটা লেয়ারকে আমরা বুস্ট করে ছবিটার মধ্যে অনেক বেশি ডিটেলস আনতে পারি। তো রেজিস্ট্যাক্স ক্যান হেল্প ইন দ্যাট ওয়ে। কিন্তু আমরা আজকে ওদিকে যাব না। এই ছবিটাকে নিয়ে ডাইরেক্ট ফটোশপ অথবা গিম্পে প্রসেস করব। গিম্প হচ্ছে একটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার সিমিলার টু ফটোশপ, কিন্তু এবং মানে সেটাতে অলমোস্ট ফটোশপে যা যা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলো সবই রয়েছে। কিন্তু আমার কাছে ফটোশপ আছে, তাই ফটোশপ দিয়েই প্রসেস করব। তো ওপেন উইথ ফটোশপ। ফটোশপে মানে অনেকের প্রফিসিয়েন্সি অনেক বেশি, আমার খুব একটা এক্সপার্ট নই, কিন্তু জাস্ট মানে কিছু বেসিক এডিটিং করে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রথমে যে ছবিগুলো, আমি জাস্ট ফর রেফারেন্স ওই প্রথমের ছবিও খুলবো এটা পাশে, যে এটা একটা আমার প্রথম র ইমেজ যেগুলো নিয়েছিলাম। আর এটা হচ্ছে স্ট্যাকড ইমেজ। অলরেডি আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, স্ট্যাকড অ্যান্ড শার্পেন্ড। তো এটাতে আমি খুব বেশি কিছু ইয়ে করবো না। তো প্রথম যেটা হচ্ছে যে আমাদের ছবিটার কালার ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। তো জাস্ট ইমেজে গিয়ে অটো কালার যদি সিলেক্ট করি, তো ছবির ডেটা অনুযায়ী ও একখানা কালার ব্যালেন্স সিলেক্ট করবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা ব্রাইট এবং ব্যালেন্সড কালারের একটা ছবি এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এটা খুবই ব্রাইট ছবি। তো ফার্স্ট আমি অ্যাডজাস্টমেন্ট যেটা করব, যে একটু ব্রাইটনেস কমিয়ে দেবো, যাতে আমি আরও এটাকে ছবিটাকে এনহ্যান্স করতে পারি। এবং তার সাথে কন্ট্রাস্টও একটু কমিয়ে দেবো প্রথমে ইনিশিয়ালি। নেক্সট যেটা করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এটা এত ব্রাইট ছবি, এর মধ্যে যে কালার ইনফরমেশনটা রয়েছে সেটা খুবই চাপা পড়ে গেছে। মানে এই
এর লুমিনেন্স বা লাইটনেসের মধ্যে। তো এর স্যাচুরেশন বা কালার স্যাচুরেশনটা বাড়ানোর চেষ্টা করব, এবং এই স্টেপগুলো সব গিম্পেও করা যায়। তো ফটোশপ যে একমাত্র সফটওয়্যার তেমনি নয়। তো কিছুটা বাড়ালাম। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে কিছু কালার ডেটা অলরেডি বেরিয়ে আসছে। শুধু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন ছবিটা, ওইটাকেও প্রসেস করা যায়, ওকেও আরও শার্পেন করা যায়, বিভিন্ন লেয়ার ইউজ করা যায় ফটোশপে যেরকম বা গিম্পে করে ওটাকেই প্রসেস করা যায়। কিন্তু আমি জাস্ট মানে দেখাচ্ছি যে এই ছবিটা থেকে কিভাবে আরও ডেটা একটু বার করা যায়, সেটাই আমি চেষ্টা করছি। তো যেহেতু আমি এই স্যাচুরেশনটা বাড়িয়েছি, তাই জন্য ছবির কিছু কিছু জায়গা অলরেডি দেখছি যে ওভার এক্সপোজড হয়ে গেছে। তো আমি আবার একটুখানি ব্রাইটনেস কমাবো। এবং মানে এটা একদমই রেকমেন্ডেড কোনো ওয়ার্কফ্লো নয়, মানে জাস্ট আমি দেখানোর জন্যে জাস্ট এই স্টেপগুলো বলছি। এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু কমিয়ে দিলাম, নিয়ে আবার স্যাচুরেশন একটু বাড়াই। এতটা দরকার নেই। অলরেডি আমরা একটা কালার ইমেজ দেখতে পেয়ে গেছি। যদি চাই আমরা আবার অটো কালার করতে পারি কালার ব্যালেন্সটা সেট করার জন্যে। তো এটাকে মানে বিভিন্ন বারবার করে ইটারেটিভ ওয়েতে আমরা আরও এটাকে আরও শার্প করতে পারি। তো আমি আর ওগুলো মানে আপ টু ইন্ডিভিজুয়াল টেস্ট কতটা করতে চাই। তো এর পরে খুব বেশি কিছু করার নেই। অলরেডি আমরা মানে যথেষ্ট শার্প এবং কালারফুল একটা মুনের ইমেজ পেয়ে গেছি। তো এর সাথে আমি যেটা করতে চাই যে নেক্সট হচ্ছে যে একটু নয়েজ ক্যান্সেলেশন, এবং নয়েজটা কি সেটা আগে দেখানোর জন্য একটু জুম করব। যদি জুম করি, আমি জানি না এখানে কতটা দেখা যাচ্ছে, এইখানে যে প্রচুর স্পেকলিং দেখা যাচ্ছে বা প্রচুর নয়েজ, যে গ্র্যানুলার ডেটাগুলো, এটাকে আরেকটু কমানোর চেষ্টা করব। এবং প্রথমে যেটুকু ছিল এই ছবির যে এনহ্যান্সমেন্টগুলো করেছি তার জন্য একটু এগুলো বেড়ে গেছে। তো আমার উদ্দেশ্য হবে এটাকে করে দেওয়া একটু হাই লেভেলের, হাই স্ট্রেংথের ইয়েই করি নয়েজ ক্যান্সেলেশন। অলরেডি কিছুটা কমে গেছে। এরপরে কিছু সফটওয়্যার শার্পনিং করা যায় অবভিয়াসলি। তো মেবি আনসার মাস্ক, যে কোনো শার্পনিং প্রসেস এগুলো খুব বেশি অ্যাপ্লাই করলে ছবিতে প্রচুর নয়েজ ইন্ট্রোডিউস হয়। জাস্ট অল্প একটু শার্পনিং। আর আরও কিছু টুল আছে, তো যেমনি তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ভস। তো আমি যেটা চাইবো যে এই জায়গা যেটা মানে যেগুলো ওভার এক্সপোজ জায়গাগুলো, সে জায়গাগুলোকে একটু তাদের কার্ভটাকে একটু নামিয়ে আনার। আর হচ্ছে যেহেতু প্রথমে আমরা কন্ট্রাস্টটা কমিয়ে দিয়েছিলাম, তো এখন আমরা চাইবো যে ডার্ক এরিয়া ভার্সেস ব্রাইট এরিয়ার মধ্যে একটু যেন কন্ট্রাস্টটা বাড়াতে পারি। তো তার জন্য একটা ছোট্ট এস কার্ভ স্ট্রেচ করব, এবং এতে দেখতে পাচ্ছি অলরেডি কন্ট্রাস্টটা অনেকটা বেড়ে গেছে। জাস্ট যদি আগেরটা দেখি ভার্সেস এখন, তো নাও এখন যদি আবার কম্পেয়ার, প্রথমে যে ছবিটা তুলেছিলাম তার সাথে এখনকার ছবিটা, আমরা দেখতে পাচ্ছি মানে প্রচুর ডিফারেন্স রয়েছে। এবং জাস্ট মানে অনেকগুলো ছবিকে স্ট্যাক করে খুব বেসিক প্রসেসিং করে আমরা একটা বেটার কোয়ালিটির ইমেজের থেকে তৈরি করতে পেরেছি। এটা খুবই বেসিক,
যারা ফটোশপ জানে বা ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে প্রসেসিং নিয়ে, সেগুলো ফলো করলে এর থেকে আরও অনেক ভালো ছবি তৈরি করা যাবে। আমি জাস্ট দেখাতে চেয়েছিলাম যে মানে কোথা থেকে শুরু করা যায়, এবং আই এম প্রিটি শিওর যে মানে অনেকে হয়তো অলরেডি ফটোশপের থেকে ভালো ইউজ করতে জানে। তো তো আজকে এই দিয়েই এটুকুই দেখানোর ছিল। আশা করি অনেকেই তাদের যে ক্যামেরাগুলো রয়েছে তা নিয়ে অ্যাটলিস্ট চাঁদের ছবি তুলতে পারবে, এবং তুলে প্র্যাকটিস করলে আমি শিওর যে কদিনের মধ্যে তারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তো এটাই অবজেক্টিভ ছিল, যে একটু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়া, যে কিভাবে আমরা আমাদের যে এক্সিস্টিং ইকুইপমেন্টগুলো রয়েছে তা দিয়ে ছবি তুলতে পারি। কেমন লাগলো জানাবেন, আর তার সাথে কি করে আরও ভালো করা যায়, কি কি আরও এক্সট্রা টপিক অ্যাড করা যায় সে সম্বন্ধে ফিডব্যাক দেবেন। আর ডেফিনেটলি মানে ফিডব্যাক না পেলে এটাকে ইমপ্রুভ করা খুব মুশকিল। এমনিতেই সময় খুব কম পাই, তো আজকে একটু পেয়েছিলাম, তা মনে হলো যে এই টপিকটা ডেফিনেটলি ডিসকাস করা যায়। তো থ্যাংক ইউ শোনার জন্যে, দেখার জন্যে, এবং আমার মনে হয় যে এই যে টেকনিকগুলো বা যে পদ্ধতিগুলো দেখালাম, এগুলো দিয়ে আরও অনেক কিছু, মানে যে কোনো লো লাইট বা যদি আমরা কোনো স্টার ক্লাস্টার আকাশে, যেগুলো ব্রাইট খুব স্টার ক্লাস্টার বা কনস্টেলেশনের ছবি তুলতে চাই, এই টেকনিকগুলো ইউজ করতে পারবো। তার জন্য হয়তো স্ট্যাকিং সফটওয়্যারটা আলাদা, এবং মানে সে সম্বন্ধে যদি জানতে হয় প্লিজ মানে মেসেজ করবেন, আমি চেষ্টা করবো সেগুলো সম্বন্ধে অ্যাড্রেস করবার। আর যে কোনো কোশ্চেন প্লিজ ফিল ফ্রি টু আস্ক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর পেশেন্স। আর আবার সময় পেলে আর কোনো এপিসোড বানাবো, আবার দেখা হবে। বাই।